আপনারা শুনছেন হুমায়ূন আহমেদের স্টেশন পর্ব ৬। বাবা চোখ বড় বড় করে তাকিয়ে আছেন, যেন ভাইয়াকে চিনতে পারছেন না। তার চেহারা চেনা চেনা লাগছে, কোথায় দেখেছেন মনে করতে না পারায় একটু যেন বিব্রত। ভাইয়াকে অবশ্য খুবই চেনা লাগছে, মাথায় বারান্দা দেওয়ার টুপি পরায় ভালো দেখাচ্ছে, ছোলা মাথা ঢাকা পড়েছে, গায়ের খাকি পোশাকটা খুব মানিয়েছে। সবচেয়ে মানিয়েছে পায়ের লাল রঙের কাপড়ের জুতো। খাকি পোশাক পরার জন্যই হয়তো ভাইয়া অতিরিক্ত গম্ভীর হয়ে আছে, কারো চোখের দিকে সরাসরি তাকাচ্ছে না। খাকি পোশাক পরা মানুষ কারোর চোখের দিকেই সরাসরি তাকায় না, দুই ভুরুর মাঝখানে তাকায়। এটা আমার কথা না, রহমান চাচার কথা। তিনি যৌবনে আনসার বাহিনীতে ঢুকেছিলেন, সেখানেই নাকি তাকে শেখানো হয়েছে দুষ্ট লোকজনের চোখে চোখে না তাকিয়ে দুই ভুরুর মাঝখানে তাকাতে। বাবা চাপা গলায় বললেন, ব্যাপার কি, সংসার যাচ্ছিস কেন? ভাইয়া বলল, সার্ভিস পেয়েছি। বাবা বললেন, কোন বেকুব তোকে চাকরি দিল? এনজিওর চাকরি। চাকরিটা কি? গ্রামের বিভিন্ন বাড়িতে স্যানিটারি পায়খানা ফিটিং হবে, তার তদারকি। এছাড়াও আরও ডিউটি আছে। বাবা ছোট্ট করে নিঃশ্বাস ফেললেন, হতাশ গলায় বললেন, শেষ পর্যন্ত পায়খানার মিস্ত্রি? আমার কোনো অসুবিধা নাই, অসুবিধা হবে তোর। ভাইয়া গম্ভীর গলায় বলল, কি অসুবিধা? তোর বিয়ে শাদী হবে না, পাত্রীপক্ষের কাছে খবর যাবে জামাই গু ইঞ্জিনিয়ার। গু ইঞ্জিনিয়ারকে বিয়ে করতে কোনো মেয়ে রাজি হবে না, মেয়েদের মধ্যে সূচিবায়ু বেশি থাকে। আমার বিয়ে নিয়ে তোমাকে ভাবতে হবে না। চাকরি যেমন জোগাড় করেছিস, বিয়েরও ব্যবস্থা হয়েছে, আলহামদুলিল্লাহ। দুটা বড় খবর শুধু মুখে দিলি। মিষ্টি কিনে আন, বাতাসা কিনে আন, সবাইকে একটা করে বাতাসা দিবি, আর এক ঢোক পানি। গো চাকরিতে এর চেয়ে বেশি কিছু খাওয়ানো ঠিক না, লোক হাসবে। ভাইয়া বাবার সামনে থেকে চলে গেল। বাবা নিজের মনে বিড়বিড় করতে লাগলেন, কত রকম কারিগরের কথা শুনেছি, ঘরের কারিগর, জিলাপির কারিগর, আজ শুনলাম গুয়ের কারিগরের কথা। সেই কারিগর আমার ঘরে বসে আছে, আহা কি আনন্দ! কেউ যদি জিজ্ঞেস করে আপনার বড় ছেলে কি করে, আমি বুক ফুলিয়ে বলতে পারবো সে গু কারিগর। কেরোসিন চিকিৎসার সঙ্গে এর মনে হয় কোনো যোগ আছে। পেটের ব্যথার জন্য কেরোসিন খাওয়া শুরুর পর থেকে বাবার কথা বলা বেড়েছে। আমি হাতের লেখা লিখছিলাম, বাবা আমার দিকে তাকিয়ে তাকিয়ে ধমকের ভঙ্গিতে বললেন, চট করে একটা অঙ্ক কর। একটা গ্রামে 300 লোকের বাস, এরা প্রত্যেকে যদি গড়ে দৈনিক 500 গ্রাম করে পায়খানা করে, তাহলে এক মাসে গ্রামে গুয়ের পরিমাণ কত হবে? ঐকিক নিয়মে কর। আমি বললাম, এই অঙ্ক করতে হবে কেন? তোর ভাই তো আর অঙ্ক করতে পারবে না, গুয়ের অঙ্ক সব তোর করতে হবে। এই অঙ্ক আমি করব না। আচ্ছা যা, করিস না। আমি বাবার সামনে থেকে উঠে চলে এলাম। বাবা নিজের মনে বিড়বিড় করতে লাগলেন। বিড়বিড় করে কি বলছেন বারান্দা থেকে শুনতে পাচ্ছি না, নিশ্চয়ই গু বিষয়ে কিছুই হবে। বাবার কি শরীরের তাল নষ্ট হয়ে গেছে? একটা বয়সের পর মানুষের শরীরের তাল নষ্ট হয়ে যায়, সেই বয়সটা এক একজনের জন্য এক এক রকম। এটা আমার কথা না, জাপানি ইঞ্জিনিয়ার সাহেবের কথা। জ্ঞানী জ্ঞানী কথা তিনি আগে বলতেন না, আজকাল বলেন। তিনি এখন ঘরের মানুষ হয়ে গেছেন। ঘরের মানুষ অনেক কিছু বলতে পারে, জ্ঞানের কথা তো বলতেই পারে। তিনি যে শুধু জ্ঞানের কথা বলেন তা না, প্রাইভেট টিচারের মতো আমার পড়া ধরেন। আবার ধাঁধা জিজ্ঞেস করেন, জটিল সব ইংরেজি ধাঁধা। ঠোঁট গোল করে বলেন, বলো দেখি টগর, 9 কেন 7কে ভয় পায়? চট করে বলো, Why 9 is afraid of 7? 9 তো 7-এর চেয়ে বড়, 9 তো 7কে ভয় পাবার কথা না। দেখি তোমার বুদ্ধি কেমন, চট করে বলো। এই ধরনের ধাঁধা তিনি তখনই জিজ্ঞেস করেন যখন কুসুম আপু আশেপাশে থাকে। জাপানি ইঞ্জিনিয়ারের লক্ষ্য আমি না, কুসুম আপু। কাজেই আমি ধাঁধা নিয়ে মোটেই মাথা ঘামাই না। জাপানি ইঞ্জিনিয়ার খুবই হতাশ হয়ে বলেন, এ কি, পারছো না কেন? চেষ্টা করে দেখো। আচ্ছা কুসুম, তুমি বলো। কুসুম আপু হাই তুলতে তুলতে বলল, 9 7কে ভয় পায় কারণ 9 খুব ভীতু প্রকৃতির, আপনার মতো। আমি ভীতু? অবশ্যই ভীতু। ওই দিন ব্রিজের ওপর দাঁড়িয়ে আপনাকে ডাকলাম, বললাম আমাকে হাত ধরে নিয়ে যান, আপনি এসেছিলেন।
আমি যদি ওই দিন তোমাকে আনতে যেতাম তাহলে আমিও মারা পড়তাম, তুমিও মারা পড়তে। মারা পড়লে পড়তাম, মরার আগে জেনে যেতাম আপনি খুব সাহসী একজন মানুষ। আপনার সম্পর্কে আমার একটা ভালো ধারণা হতো। এখন কি আমার সম্পর্কে খারাপ ধারণা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, খারাপ ধারণা থাকলে খারাপ ধারণা। এখন ধাঁধার জবাব দাও। Why 9 is afraid of 7? জানি না। Because 7, 8, 9। তার মানে? তার মানে 8 বানানটা 8 করো, 7, 8, 9। এখন বুঝতে পারছো? 7 9কে খেয়ে ফেললো। ভেরি ফানি, তাই না? কুসুম আপু মুখ গম্ভীর করে বলল, আপনি শুধু যে ভীতু তাই না, আপনি খানিকটা বোকাও। বোকা কেন? বোকারাই এই জাতীয় ধাঁধা বলে খুব মজা পায়। ও। কুসুম আপু প্রতিদিনই জাপানি ইঞ্জিনিয়ার সাহেবকে কঠিন কঠিন কিছু কথা বলেন। আগে এইসব কথা ইঞ্জিনিয়ার সাহেবের মুখ কালো হয়ে যেত, এখন হয় না। তিনি কুসুম আপুর কঠিন কথাগুলি সহজভাবেই নেন। বাইরের কেউ হলে তিনি কথাগুলি সহজভাবে নিতেন না। এখন তিনি ঘরের মানুষ। তিনি নাকি ইঙ্গিতে জানিয়েছেন কুসুম আপুকে তার খুবই পছন্দ। তার প্ল্যান আরও 6 বছর পর বিয়ে করা, কারণ 6 বছর পর রেলের কোয়ার্টার পাবেন। তবে কথাবার্তা এখনই পাকা করে রাখা যেতে পারে। রেলের এই চাকরি তার পছন্দ না। তিনি দেশের বাইরে চলে যাবার চেষ্টা করছেন, নানান জায়গায় লেখালেখি করছেন। কোনো একটা যদি লেগে যায় তাহলে কিছুটা আগেই হবে। কুসুম আপু তার উত্তরে কী বলেছেন তা জানা যায়নি। আমার ধারণা তিনি শরীর দুলিয়ে খুব হেসেছেন। যে হাসির দুরকম অর্থ করা যায়। প্রথম অর্থ, আমি খুব খুশি, এবং দ্বিতীয় অর্থ, এইসব কি হাস্যকর কথা, আমি কোন দুঃখে আপনার মতো বোকাকে বিয়ে করব। জাপানি ইঞ্জিনিয়ার ভদ্রলোক এখন দুবেলাই আমাদের এখানে খান। দুপুরে টিফিন ক্যারিয়ারে করে সাইটে তার জন্য খাবার যায়। রাতে তিনি নিজেই খেতে আসেন। খাওয়া দাওয়ার পর বেশিরভাগ সময়ই রাতে থেকে যান। ভাইয়া রাতে বাসায় থাকেন না, তার বন্ধু আজিজের বাসায় ঘুমোতে যান। জাপানি ইঞ্জিনিয়ার আমাকে পাশে নিয়ে ঘুমান। আমাদের দুজনের মাঝখানে তিনি একটা বালিশ দিয়ে রাখেন। গায়ের সঙ্গে গা লাগলে তার নাকি ঘুম হয় না। ভদ্রলোকের ঘুম এমনিতেও কম। প্রায় আমি ঘুম ভেঙে দেখি ভদ্রলোক জেগে বসে আছেন, সিগারেট খাচ্ছেন। আমাকে হঠাৎ জেগে উঠতে দেখলে স্বস্তি পান, তখন বেশ আগ্রহ নিয়ে গল্প করেন। বেশিরভাগই ভূত প্রেতের গল্প। তোমাদের বাড়িতে কি ভূতের উপদ্রব আছে নাকি? না। আমার তো মনে হয় আছে। মাথার কাছে জানালাটা হঠাৎ দেখলাম আপনা আপনি বন্ধ হলো, আবার খুলেও গেল। কোনো বাতাস টাতাস কিছু ছিল না। আচ্ছা ধরলাম বাতাসে বন্ধ হয়েছে, তাহলে খুললো কিভাবে? জানালা খুলতে হলে ঘরের ভেতর থেকে বাতাস বাইরে যেতে হবে, তাই না? জি। ব্যাপারটা আমি আগেও লক্ষ্য করেছি। অন্য কোনো জানালা না। মাথার কাছের এই জানালাটাতেই শুধু এই ঘটনাটা ঘটে। খুব পুরনো বাড়িতে জিনভূত থাকে, আবার ধরো নতুন বাড়িতেও থাকে। ধরো তুমি একটা বাড়ি বানালে, বাস করার জন্য প্রথম সেই বাড়িতে উঠলে, তখন অবশ্যই বিচিত্র সব জিনিস দেখবে। ও। আমার ছোট মামা সিরাজগঞ্জে একটা বাড়ি বানিয়েছিলেন। ছেলে মেয়ে নিয়ে সে বাড়িতে উঠলেন। তারপর যে কাণ্ড শুরু হলো সেটা বললে কেউ বিশ্বাস করবে না, ভয়াবহ। মামাও বাঘা তেঁতুল টাইপ। মামা বললেন, ভূতের আমি খ্যাতা পুরি, দেখি ভূত কী করে। পয়সা দিয়ে বাড়ি বানিয়েছে ভূতের থাকার জন্য না আমার থাকার জন্য। ভূতদের হাউজিং প্রবলেম। বাড়ির পেছনে 2টা শেওড়া গাছ লাগিয়ে দেব, শেওড়া গাছে প্রেম সে থাক। টগর গল্পটা শুনছো? জি। চোখ বন্ধ করে ফেললে যে? ভাবলাম ঘুমিয়ে পড়েছ। একটা জিনিস খেয়াল রাখবে, কেউ যখন গল্প করে তখন চোখ বন্ধ করতে নেই। এটা বিরাট বেয়াদবি। এই কাজ আর কখনো করবে না। জি আচ্ছা। চা খেতে ইচ্ছা করছে, কি করা যায় বলো তো? টি ব্যাগ, চিনি, দুধ সবই আছে, শুধু গরম পানি পেলে কাজ হতো। গরম পানি কে করবে? সবাই তো ঘুমাচ্ছে। না, সবাই ঘুমাচ্ছে না, কুসুম জেগে আছে, তার হাসির শব্দ শুনেছি। মনে হয় সে তার মায়ের সঙ্গে গল্প করছে। কুসুম আপু ঘুমের মধ্যে হাসে। আমি যে হাসি শুনেছি সেটা ঘুমের হাসি না, ঘুমের হাসি অন্যরকম। তুমি দরজার কাছে গিয়ে তোমার আপুকে ডাক দিয়ে দেখো সে ঘুমাচ্ছে কিনা। একা যেতে ভয় করলে আমি সঙ্গে থাকবো, নো প্রবলেম।
যাদের চা খেয়ে অভ্যাস তাদের যদি হঠাৎ চায়ের নেশা চাপে তাহলে ভয়ঙ্কর অবস্থা হয়। চা না খাওয়া পর্যন্ত কিছু ভালো লাগে না। কুসুম ঘুমিয়ে থাকলেও আমাকে চা খেতে হবে। রান্নাঘরে গিয়ে নিজেই চা বানাবো। তাতে আমার কোনো সম্মানহানি হবে না, বুঝতে পারছো? জি। চলো চা খাবার ব্যবস্থা করি, তারপর আমি আমার ছোট মামার গল্পটা বলবো। দারুণ ইন্টারেস্টিং। কুসুম শুনতে চাইলে সেও শুনবে। সে ভয়টাই পাবে বলে মনে হয় না। মেয়েটার মারাত্মক সাহস। মেয়েদের এত সাহসও অবশ্য ভালো না। সে যে কিভাবে ব্রিজ থেকে লাফ দিয়ে পানিতে পড়লো, এখনও মনে হলে শরীর ঠান্ডা হয়ে যায়। এই ঘটনা যদি ঢাকায় গিয়ে বন্ধুবান্ধবকে বলি কেউ বিশ্বাস করবে না। এদেরও দোষ দেওয়া যায় না। ঘটনা আমি নিজের চোখে দেখেছি, তারপরও আমার নিজেরই বিশ্বাস হয় না। কুসুম আপু জেগেই ছিল, তবে চা বানানোর জন্য সে বের হলো না। রহিমা ফুপু বের হলেন। জাপানি ইঞ্জিনিয়ার খুব সংকুচিত গলায় বলতে লাগলেন, আমি খুবই লজ্জিত আপনাকে কষ্ট দিচ্ছি। নেক্সট টাইম একটা ফ্লাক্স দিয়ে দেব। ঘুমবার আগে শুধু ফ্লাক্স ভর্তি করে গরম পানি রেখে দেবেন। রহিমা ফুপু লম্বা ঘুমটা দিয়ে থাকলেন, একটা কথারও জবাব দিলেন না। আমার ধারণা রহিমা ফুপু জাপানি ইঞ্জিনিয়ারকে একেবারেই পছন্দ করেন না। তিনি অবশ্য তার অপছন্দের কথা কখনোই বলবেন না। আমরা চা খাচ্ছি বারান্দায়, ওনার সাথে আমিও খাচ্ছি। চা খেতে আমার ভালো লাগে না, আবার খারাপও লাগে না। শুধু দোকানের চা খেতে ভালো লাগে। জাপানি ইঞ্জিনিয়ার ভূতের গল্প বলছেন এবং একটু পরপরই ভেতরের দিকে তাকাচ্ছেন। তিনি হয়তো ভাবছেন কুসুম আপু কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। বেচারার জন্য আমার মায়াই লাগছে। গল্প করছেন আমার সঙ্গে, অথচ তার মন পড়ে আছে অন্য একজনের জন্য। আমার নিজের ইচ্ছা করছে ডেকে কুসুম আপুকে নিয়ে আসি। তিনজন না হলে ভূতের গল্প কখনো জমে না। ইঞ্জিনিয়ার সাহেবের গল্পটা খুব ভয়ের না হলেও খারাপ না। বুঝলে টগর, আমার সেই মামাও ভয়ঙ্কর সাহসী, কুসুমের মতোই সাহসী। ভূত যত উপদ্রব করে তার জেদ তত বাড়ে। ভূত নানানভাবে তাকে বিরক্ত করে। মশারি খাটিয়ে শুতে গিয়েছেন, মাঝরাতে দেখা যাবে দড়ি থেকে মশারি খুলে গায়ের ওপর ফেলে রাখা হয়েছে। আলনা ভর্তি কাপড়, হঠাৎ একদিন দেখা যাবে সব কাপড় ভেজা। কাপড় থেকে টপ টপ করে পানি পড়ছে। গোসল করতে লুঙ্গি নিয়ে বাথরুমে ঢুকেছেন। গোসল শেষ করে লুঙ্গি পরতে গিয়ে দেখেন লুঙ্গি নেই। লুঙ্গি দলামচা করে কোমরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। টগর, গল্পটা কেমন লাগছে? জি ভালো। কুসুম শুনলে মজা পেত। আরেকদিন আপাকে শোনাবেন। ভূতের গল্প বলার মুড সব দিন আসে না। আজকের রাতটা ভূতের গল্প বলার জন্য ভালো ছিল। দেখো তো জেগে আছে কিনা। জেগে থাকলে 5 মিনিটের জন্য আসতে বলো। আমি এখন ডাকতে গেলে রাগ করবে। রাগ করলে আমার উপর রাগ করবে। তুমি তো আর ডাকছো না, আমি ডাকছি। গিয়ে বলো খুবই জরুরি কিছু কথা বলবো। আমি নিতান্তই অনিচ্ছার সঙ্গে উঠে দাঁড়ালাম, আর তখনই মার ঘর থেকে চাপা চিৎকার ভেসে এলো। মনে হচ্ছে কেউ দুহাতে মার গলা চেপে ধরেছে। মা নিঃশ্বাস নেবার জন্য প্রাণপণ চেষ্টা করছেন। যে মার গলা চেপে ধরে আছে, মা তাকে ছাড়াবার চেষ্টা করছেন। জাপানি ইঞ্জিনিয়ার ধর্মর করে উঠে দাঁড়ালেন। ভীত গলায় বললেন, কি হয়েছে? আমি বললাম, কিছু হয়নি। চিৎকার কে করছে? তোমার মা? জি। দেখে আসো তো কি ব্যাপার। দেখা যাবে না। দেখা যাবে না কেন? আমি জবাব দিলাম না। জবাব দিতে ইচ্ছা করলো না। মা কেন চিৎকার করছেন সেটা দেখা যাবে না, কারণ মার ঘর তালাবদ্ধ। তালার চাবি বাবার কাছে। গত 1 সপ্তাহ ধরে মাকে তালা বন্ধ করে রাখা হচ্ছে। মার শরীর আগের চেয়ে অনেক বেশি খারাপ করেছে। দিনের বেলা তিনি বেশ স্বাভাবিকই থাকেন। কারোর সঙ্গে কোনো কথাবার্তা বলেন না, তবে খাওয়া দাওয়া করেন। খাওয়া শেষ করে ছোট্ট বাচ্চাদের মতো কুণ্ডলি পাকিয়ে ঘুমোতে যান। কিন্তু সন্ধ্যার পর থেকে তিনি অন্যরকম হয়ে যান। হইচই চিৎকার চেঁচামেচি কিছুই করেন না, শুধু গায়ে কোনো কাপড় রাখতে পারেন না। তার নাকি তখন শরীর জ্বলে যায়। তার ঘরে বালতি ভর্তি পানি থাকে। তিনি সেই পানি মাথায় ঢালেন এবং ঘরের ভেতরেই ছুটাছুটি করেন। এরকম চলে সারা রাত। ফজরের আজানের পরপরই তিনি স্বাভাবিক হয়ে যান, আবার গায়ে কাপড় পরেন। তাকে তখন খুবই লজ্জিত বলে মনে হয়। জাপানি ইঞ্জিনিয়ার উদ্বিগ্ন গলায় বললেন, টগর, খোঁজ নিয়ে আসো ব্যাপারটা কি। খোঁজ নিতে হবে না। এমন ভয়ঙ্কর একজন রোগী ঘরে, অথচ তোমরা সবাই কি নির্বিকার। আমি এর কারণটা বুঝতে পারছি না।
পাবনা মেন্টাল হসপিটালের একজন ডাক্তার আছে, ডাক্তার আখলাকুর রহমান। আমার ছেলেবেলার বন্ধু। আমরা একসঙ্গে স্কুলে পড়েছি, কলেজেও একসাথে পড়েছি, ঢাকা কলেজ। ওর বায়োলজি ছিল বলে ও চলে গেল মেডিকেলে, আমার ছিল জিওগ্রাফি। আমি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে ভর্তি হলাম। আখলাকের কাছে একটা চিঠি দিয়ে তোমার মাকে পাঠালে সে সব ব্যবস্থা করবে। ওইখানে চিকিৎসা ভালো হয়। তুমি এক কাজ করো, কুসুমকে ডেকে নিয়ে এসো, তার সঙ্গে ডিসকাস করি। আমি কুসুম আপুকে ডাকতে গেলাম না। মার ঘরের হইচই খুবই বাড়ছে। এখন মনে হচ্ছে জিনিস ছুঁড়ে দরজায় মারা হচ্ছে, কিংবা মা দরজায় মাথা ঠুকছেন। পুরো বাড়ি মনে হয় কাঁপছে। রহিমা ফুপু বারান্দায় এসে দাঁড়ালেন। জাপানি ইঞ্জিনিয়ার বললেন, সমস্যাটা কি একটু বলবেন? আমি যদি কোনো সাহায্য করতে পারি। রহিমা ফুপু শান্ত গলায় বললেন, কোনো সমস্যা নেই, আপনি ঘুমান। জাপানি ইঞ্জিনিয়ার খুবই অবাক হচ্ছেন। সমস্যা নেই বললে তো হবে না, বোঝাই যাচ্ছে বিরাট সমস্যা। ঘর দুয়ার ভেঙে ফেলার মতো অবস্থা। রহিমা ফুপু আমার দিকে তাকিয়ে কঠিন গলায় বললেন, টগর, তোর বাবাকে ডেকে নিয়ে আয়, তালা খুলতে হবে। এই পর্বটি এখানেই শেষ। ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন, কমেন্টস করবেন। যারা গল্প শুনতে ভালোবাসে তাদের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।